গানের স্বরলিপি লেখার নমস্কার, আমি সুমন। বঙ্গদর্শন ডিজিটালে আপনাদের আরও একবার সবাইকে স্বাগত জানাই। আর আজকে আড্ডা মহলের একটি বিশেষ পর্ব। তার কারণ আজকে আমাদের সঙ্গে যে সঙ্গীত শিল্পী থাকবেন তার শতবর্ষ চলছে। কবি সুভাষ মুখোপাধ্যায় একসময় তার কবিতায় লিখেছিলেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, আর আমরা বলি হেমন্ত। অবাক হচ্ছেন? আচ্ছা, যদি এই মন্ত্রে আমরা দীক্ষিত হই তাহলে কেমন লাগবে বলুন তো? ঠিকই ধরেছেন, কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের শতবর্ষ চলছে, আর সেই উপলক্ষেই আজকে আমাদের আড্ডা মহলের এই বিশেষ পর্ব। একটা সময় ছিল যখন হেমন্ত মুখোপাধ্যায়ের ভাবনা এবং সুরে গান গেয়ে জনপ্রিয় হয়েছিলেন দুইজন সঙ্গীত শিল্পী, অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজি চট্টোপাধ্যায়। তারাই আজকে আমাদের আড্ডা মহলের বিশেষ অতিথি। তারা কথা বলবেন হেমন্তবাবুকে নিয়ে, তারা কথা বলবেন নিজেদের গানের জার্নি নিয়ে, এবং অবশ্যই তার সঙ্গে আলাপচারিতায় থাকবেন বিশিষ্ট অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। তাহলে কথা না বাড়িয়ে বরং সরাসরি আড্ডা মহলে পৌঁছে যায়। ধন্যবাদ সুমন, আড্ডা মহলের এই পর্বের সুন্দর সূচনা করার জন্য। আমরা সবাই জানি যে সঙ্গীত আমাদের জীবনকে সুন্দর করে তোলে, এবং সেই কারণেই আমাদের জীবনে নানা মুহূর্তের সঙ্গী হয়, বন্ধু হয় এই সঙ্গীত। আনন্দে, দুঃখে, কষ্টে, যন্ত্রণায়। সেখানে ঈশ্বর যখন এমন একজন শিল্পীকে এই সঙ্গীত জগতে পাঠান, যিনি দীর্ঘ 52 বছর ধরে তার সাম্রাজ্য বিস্তার করে প্রত্যেকটি দর্শক এবং শ্রোতার মনের মন্দিরে স্থান করে নেন, সেরম শিল্পীকে জীবন থেকে দূরে সরিয়ে রাখা সত্যি এক প্রকার অসম্ভব। এরকমই একজন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, যার এই 2020 শতবর্ষ উৎসব। নামে হেমন্ত, কিন্তু কণ্ঠে বসন্ত। অনেকে বলেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের স্বর নাকি ঈশ্বরের কণ্ঠস্বর। আমরা তার অসংখ্য গান শুনেছি, নিজের সুরে, অন্যের সুরে, এবং চলচ্চিত্র এবং নিজের সুরে, ওনার সুরে শুনেছি। তার থেকেও যেটা আমার মনে হয় বড় পাওয়া ওনার কাছ থেকে, এরকম একজন মহিরুহ, এরকম একজন কিংবদন্তি, যার বিনম্রতা দৃষ্টান্তমূলক। আজকের আড্ডা মহলে আমরা এমন দুজন শিল্পীকে পেয়েছি, আমি তাদের খানিকটা হিংসেই করি। তারা তাদের দীর্ঘ সঙ্গীত জীবনে এইরকম একজন কিংবদন্তির সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, এবং দুজনেই হেমন্ত মুখোপাধ্যায় স্নেহধন্য এবং স্নেহধন্যা, শিবাজি চট্টোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী। আমি দুজনের কাছেই যেটা জানতে চাইবো, যে একটা তো সময় হলো যেদিনকে প্রথম হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে আপনার কথা হলো বা আলাপ হলো, বা আপনি গেলেন, আপনারা গেলেন, সেই অভিজ্ঞতাটা প্রথম আমরা শুনবো। এছাড়া আপনাদের স্মৃতির অলিতে গলিতে অনেক ঘটনা জমে আছে, সেগুলো শুনবো। কিন্তু যেটা শুনবো সেটা হলো আপনারা দুজনেই সঙ্গীত শিল্পী, সেটা হলো গান। তো আমি প্রথমে শিবাজিদাকে দিয়ে শুরু করি, তারপরে অরুন্ধতির কাছে যাব, যে প্রথম পরিচয়টা নিয়ে যদি একটুখানি বলেন। যে জন্য বসেছি আমরা হেমন্তদার জন্ম শতবর্ষ উপলক্ষে হেমন্তদাকে নিয়ে স্মৃতিচারণা, এবং আমি এবং অরুন্ধতী দুজনেই একসঙ্গে এই জন্য বসেছি যে আমাদের জীবনে তার অবদান মানে অসীম। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয়ের পর্বে আমি প্রথমে যদি বলি, সেটা হয়ে যাবে কি একটু অন্যায় হয়ে যাবে। কারণ হচ্ছে হেমন্তদার সঙ্গে মানে কার্যক্ষেত্রে প্রথম পরিচয় আমি অনেক পরে, অরুন্ধতী অনেক আগে। না, কিন্তু পরে হলেও তো প্রথম, আপনার প্রথম। আমার প্রথম। তো আমার প্রথম পরিচয় মানে সেটা একটি কাজের সূত্র ধরেই, মানে ঘনিষ্ঠতা, পরিচয় যাই বলুন, সেটা ওই ছবিটি আমাদের ভালোবাসা ছবি। এটা হচ্ছে প্রথম সোপান,
হেমন্তদার ঘনিষ্ঠ হবার। তরুণ উনি একদিন মজুমদারের, মানে হ্যাঁ হ্যাঁ তরুণ মজুমদারের। তরুণদের ছবি। এখন যে সময় এটা ঘটনা 84 এর এন্ডে আর কি, নভেম্বর ডিসেম্বর। হেমন্তদারা, তরুণ মজুমদার এরা সবাই ওই ছবির গান নিয়ে নতুন কণ্ঠ খুঁজছিলেন আর কি, যে কাকে দিয়ে গানগুলো করানো যায়। তো এই খুঁজতে খুঁজতে আমার একটু সন্ধান করেন, এবং অনেক বড় স্টোরি তো এগুলো, অত ডিটেলস আমি যাব না। তো সেই সূত্রেই কিন্তু পরিচয়, এবং প্রথম দিন তার সঙ্গে দেখা। তার বাড়িতে যে ঘরটা উনি রিহার্সাল বা গান করতেন, একটা লম্বা হল ঘর, সোজা লেকটা দেখা যায় রবীন্দ্র সরোবর বারান্দাটা দিয়ে। আমি গেলাম, বসলাম ওনার ঘরে গিয়ে। উনি এলেন, ফুল হাতা শার্টটা, মানে পুরো হাতা গোটানো ছিল না, মানে আটকানো, হাতা আটকানো ফুল জামাটা, এবং শীতকাল, গায়ে সোয়েটার একটা ছিল সাদা। আমার আসতে আমি প্রণাম করলাম, এবং বললেন যে তুমি বাবা, তোমাকে তো যোগাযোগই করা যায় না। আমি যে তখন আমার বাড়ির টেলিফোন ছিল না, তখন টেলিফোন কঠিনতর ব্যাপার, মানে কানেকশন থাকা বাড়িতে। শোনো, তোমাকে তুমি রবীন্দ্রসঙ্গীত করো তো? আমি যে হ্যাঁ দাদা আমি করি। তুমি তোমায় খুলেই বলি ব্যাপারটা। আমরা ওই ছবির, তরুণ মজুমদার একটি ছবির অনেকগুলো গান আছে। তা আমার ঠিক, আমি শরীরটাও ঠিক যাচ্ছে না, আমি চাইছি এই গানগুলো নতুন কাউকে দিয়ে আমি গাওয়াবো। তা একটা গান আমি তোমার ক্যাসেটে দিচ্ছি, এটা তুমি রেডি করে আজকে আসতে পারবে এই স্টুডিওতে? আমি বলছি হ্যাঁ, না তো বলতেই পারবো না। এবং সেই ক্যাসেটটা দিলেন, এবং বললেন যে তুমি 5:30টায় একদম দমদম স্টুডিওতে HMV চলে যাবে। আমরা তো সারাটা দিন, আমার তো আর তখন বিরাটই থাকি, বাড়ি ফেরার তো প্রশ্নই নেই। এই কলকাতা শহরের মধ্যে বিভিন্ন যেসব আমার জানাশোনা জায়গা ছিল, তাদের বাড়ি গিয়ে হারমোনিয়াম নিয়ে গানটা নিয়ে, কারণ আমি অত ওই গানটা, যেটা হারমানা হার বরাবর তোমার বলে, এই গানটা আমি ক্যাসেটটা শুনে দেখলাম যিনি গেয়েছেন সে আমার মানে গুরু কাছেও একসঙ্গে গান শিখেছি, প্রণব ঘোষ। প্রণবদার কাছে চলে গেলাম, প্রণবদাকে বলবো বৌদা এই গানটা, ও আচ্ছা ঠিক আছে, রেডি করে দিলেন। তো 5:30 বাজার আগে আমি স্টুডিও পৌঁছে গেছি, এবং হেমন্তদার 5:30টায় ঢুকে আমার বলে, বাবা তুমি তো দেখছি আমার আগে পৌঁছে গেছো। যেতে পারছি না তো, টেনশনটা আমার কোথায়। তো সেই প্রথম উনি ওইটা রেকর্ডিং করলেন, তারপরে তরুণ মজুমদার, হেমন্তদা সবাই মিলে সেটাকে অ্যাপ্রুভ করলেন, এবং আলটিমেটলি এই ছবির সব গানগুলো আমি গাইলাম। এই হচ্ছে হেমন্তদার সঙ্গে আমার পরিচয়ের সূত্রপাত এবং ঘনিষ্ঠতা। মানে তারপর থেকে আমৃত্যু আমি তার কাছে পুত্রের স্নেহ যেরকম এসেছি। আর বিরাট মাপের শিল্পীর কাছে আমি ক্ষুদ্র নগণ্য একজন, কোনো সময় মানে না, যেটা আমার মনে হয় বলার কথা, যে আপনি বলছেন আপনি ক্ষুদ্র, উনি বিরাট মাপের শিল্পী বলেই কিন্তু আপনার মধ্যে যে গুণাবলীটা আছে সেটা কিন্তু উনি বার করতে পেরেছেন। তো সেটা নিশ্চয়ই না থাকলে তো উনি কখনোই আপনাকে এই সুযোগটাও দিতেন না। 100 বার। এবং সব থেকে বড় কথা বিপ্লব দা, যে হেমন্তদা যে যেদিন আমার গান শুনলেন আর কি, ওই রেকর্ডিং এর আগে উনি আমার বাড়ি বিরাটি গেলেন, একটা টাইমে গোলমাল হচ্ছিল, রেকর্ডিং স্টুডিও খালি ছিল না। ওই দিনই বিরাটির বাড়িতে গিয়ে উনি বললেন যে তোমার তো গানটা, একটা গান করো, গান শুনি তোমার তো। তো আমি একটা গান করতে যাব, তো ওনার সঙ্গে ছিলেন অজিত চট্টোপাধ্যায়, ওনার বন্ধু, সঙ্গে ছিল ওনার অ্যারেঞ্জার। তো অজিতদা বললেন তুই একটা হেমন্তর গান কর।
তা আমি হেমন্তদার গান গাইবো বলে মোটামুটি প্রস্তুতি নিচ্ছি। হেমন্তদা বললো যে না, তুমি তো গান টান করেছো, তুমি তোমার একটা গান করো। তো আমি হেমন্তদাকে, আমার তখন একটা রেকর্ড বেরিয়েছিল, তার থেকে একটা গান আমি শোনালাম, এবং যে কথাটা উনি সেদিন বললেন আমাকে, সেটা আমারও মনের কথা। সেটা উনি বললেন, দেখো তোমাকে সবাই বলে তুমি আমার মতো গান করো, কিন্তু আমি তোমায় বলছি তোমার একটা নিজস্বতা আছে, এবং বাহ, হলে তোমাকে দিয়েই হবে, না হলে আর হবে না, আমি বলে দেবো হেডমাস্টার মশাই, অসাধারণ, মানে করো না। অসাধারণ। এই যে কথাটা, এটা আমারও মনের কথা। আমি কোনোদিনই আমার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের উম মিল আমি পাইনি। আমি পেয়েছি সেটা হচ্ছে তার গায়কী। তার গায়ক কণ্ঠ তো ভগবান যাকে যেরকম দেবেন সেই কণ্ঠস্বর। আমার গানে স্বরলিপি লেখা রবে। আমার গানে স্বরলিপি লেখা রবে। পরিচয়ের কথা শুনলাম। আপনি প্রথমে যেটা বলেছিলেন যে আপনার প্রথমে বলাটা ঠিক হবে না, কারণ প্রথম পরিচয়টা হেমন্ত মুখোপাধ্যায় অরুন্ধতী ওম চৌধুরীর সাথে হয়েছে। আচ্ছা অরুন্ধতী, আপনি আমার থেকে বয়সে ছোট, আমি অরুন্ধতী আপনি বলবো, আমি অরুন্ধতী দিটা বলছি, ঠিক আছে? তো এবারে একটু আমরা গান শুনবার আগে আপনার সাথে যে রোমাঞ্চকর প্রথম আলাপ, সেটা কিরকম মনে হয়েছিল? আপনি যখন গেছেন তখন আপনার কি মনোভাব ছিল? যখন দেখলেন তখন কি মনে হলো? এবং আপনি ওনার সুরে গান গেয়েছেন, ওনার সাথে দ্বৈত রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, না আপনি তো আশীর্বাদ ধন্যা বললে কম বলা হয়। অনেক অনেক গান গেয়েছি ওনার সঙ্গে। তবে এটা এটা সত্যি, আমি আমি তো এখানকার কলকাতার মেয়েই নই, আমি ত্রিপুরা থেকে এখানে এসেছিলাম। হুম হুম ছোটবেলায় যার গান শুনে বড় হয়েছি, এবং গান শুনতে শুনতে যাকে মানে চোখের সামনেই যেন মনে হয় দেখতে পেতাম, এত মানে মানে ফেভারিট হয়ে গেছিলেন উনি আমার। আমি যখন পরবর্তীকালে কলকাতায় এলাম, আহ, ওনার সঙ্গে দেখা হবে, এর আগে তো অনেক ঘটনা রয়েছে, এত কিছু তো বলার সময় নেই। তো প্রথম দেখা হবে এই দিনটি, যে আমার কাছে কি দিন ছিল সেটা মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তো এবার ছবির গানের জন্যই ওনার কাছে প্রথম যাওয়া। আমি আচ্ছা প্রথম যে ছবিটা করেছিলাম, বেহুলা লক্ষিন্দর একটা ছবির নাম। আচ্ছা না, আমি ভুল করছি, যে যেখানে দাঁড়িয়ে, এই ছবি হচ্ছে আমার প্রথম ছবি। এই ছবিরই প্রডিউসার ঠিক করলেন যে পরবর্তী যে ছবিটি হবে সেটি হচ্ছে দত্তা। দত্তা ছবিতে আমার একটি গান উনি রাখবেন। যেহেতু আমি আগের ছবিটায় ভালো গান গেয়েছিলাম, সেই জন্য ওনার ইচ্ছে যে আমি পরবর্তী ছবিতেও গান করি, এবং সেই ছবিতে মিউজিক ডিরেক্টর ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এই মানে এটা কি সুচিত্রা সেনের দত্তা? হ্যাঁ, সুচিত্রা সেনের। আচ্ছা, উৎপল দত্ত ছিলেন রাসবিহারী। হ্যাঁ হ্যাঁ যেটা মশাই। তো হ্যাঁ, এবং প্রথম উনি আমাকে নিয়ে যাচ্ছেন হেমন্তদার বাড়ি। আর আমার তো মানে মনের অবস্থা আমি বোঝাতে পারবো না এখন। কি হয়েছিল যে সেই মানুষটিকে দেখবো, যার গান শুনে বড় হয়েছি, যার গান এতদিন শুনেছি, তাকে তো দেখিনি। তো সিঁড়ি দিয়ে উঠছি,
তারপরে বেল বাজলো, এসে খুললেনই কিন্তু হেমন্ত দা দরজাটা। তো বিশাল লম্বা, এত সুন্দর দেখতে, মানে আমি তো তখন দেখে আর অন্য কোনো দিকে না তাকিয়ে ঢিক করে প্রণাম করেছি আগে, যে ওনাকে দেখার পর আমার সমস্ত ব্যাপারটা মনের মধ্যে কেমন, আমি নার্ভাস হয়ে গেছি যে ওইরকম একজন সুপুরুষ আর সামনে দাঁড়িয়ে আছেন যার নাম হেমন্ত মুখোপাধ্যায়। তো উনি খুব স্বাভাবিকভাবে আমাদের ঘরের মধ্যে, যেন আমাদের কত চেনেন এরকম এটা একটা। কি 75 76 হ্যাঁ, 75। তো ঘরে গেলাম, বললেন যে তুমি কি গানটি জানো? গানটি ছিল মোর বিনা ওঠে কোন সুরে বাজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটুখানি শুনিয়ে দাও আগে, একটু তারপরে কত না ওঠে কোন সুরে বাজে, কোন চঞ্চল ছন্দে, না ওঠে কোন সুরে বাজে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। নিখিলের হৃদয় স্পন্দে উঠে কোন সুরে বাজে। আমি গাইলাম গানটি। এবং আপনার হেমন্ত মুখোপাধ্যায়কে দেখে এইটাই ভেতরে ছিল যে মোর বিনা উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে বাজে, মানে অন্য চঞ্চল অন্য ছন্দে তখন মনের ভিতরে আপনার সুর বাজছে আর কি। তারপর ওদিকে আবার সুচিত্রা সেন। হ্যাঁ, আমি তো আবার সাংঘাতিক। আচ্ছা, আমি যখন ওনার প্রথম গানটা শুনলাম হার মানা হারটা, আমি একটু শুনি খানিকটা, যেটা আপনার প্রথম, যেটা আপনি দমদমে গিয়ে রেকর্ড করলেন এবং হেমন্ত মুখোপাধ্যায় আপনার বাড়িতে এলেন। হার মানা হার পরাবো তোমার ঘরে, আর মানার পরাবো তোমার গলে, দূরে রব কত আপন বলির ছলে, আর মানার পরাবো তোমার গলে। আমি জানি দেশে যাবে অভিমান, বিড় ব্যথায় কাটিয়া উড়িবি প্রাণ। রহিয়ার বাঁশিতে বাজিবে গান, আশান তখন বলিবে নয়ন জলে, আর মানা হার পরাবো তোমার ঘরে। এবং আপনারা দেখুন, আপনাদের অজান্তে আপনারা প্রথম যে দুটো গান গাইলেন মোর বিনা উঠে কোন সুরে বাজি, এবং আপনার গানটাও কিন্তু ওনার উদ্দেশ্যে হার মানা হার পরাবো তোমার গলে, মানে ওখানে আর কোনো কিছু নেই, সমস্ত কিছু নেই, এটা কিন্তু কিছু নেই। সাংঘাতিক প্রতীকী। আমাকে একটা কথা বলুন, এই যে আলাপ হয়ে গেল, তারপর রেগুলার কাজ শুরু হলো, কিন্তু ওই যে রোমাঞ্চ, ওই যে প্রতি মুহূর্তে ওনার সুর শোনা, ওনার গান শোনা, একটা জিনিস বলুন, আমি নিজে দেখেছি যারা প্রথিতযশা শিল্পী, তারা মাইক্রোফোনে যখন গান, তাদের যে গলা,
সামনাসামনি গলাটা একেবারেই আলাদা। এর অভিজ্ঞতা আমার প্রচুর আছে, যেহেতু আমি নবনানন্দায় ছিলাম। আমি সুচিত্রা মিত্র, চিন্ময় চট্টোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, আর্যদার বাড়িতে বসে শুনেছি। এবং যেটা আমার কাছে একটা সাংঘাতিক ঘটনা হয়েছিল, যে কাজী সব্যসাচী মেঘনাদ বধ কাব্যের সূত্রধার আমি মেঘনাদ, আর সুচিত্রা মিত্র আচ্ছা। প্রমিলা, এবং উনি যখন পাশে বসে বলছেন, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। আর আমি বললাম, কাজীটা আমি শুনতে পাচ্ছি না, আমি তো এইভাবেই বলবো। কিন্তু মাইক্রোফোনে যখন গলাটা গিয়ে পড়ছে, তখন যে কি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, সেটা কিরকম, মানে আপনারা যখন সামনাসামনি শুনতেন, শুনতে পেতেন কি গাইছে? হ্যাঁ, এইটা সেটা আমি বলি হেমন্তদা, মানে এই যে আপনার এক্সপিরিয়েন্সটা না, এটা সব শিল্পীর ক্ষেত্রে নয়, কিন্তু মান্নাদে কিন্তু ওরকম গাইতেন না। না না না, মান্নাদা আপনি দূর থেকেও শুনতে পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম আমার এক্সপিরিয়েন্স তাই আছে। না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেমন মানবেন্দ্র মুখার্জি, তারও দূর থেকে হ্যাঁ রে, শুনতে পাবেন। হ্যাঁ কিন্তু নিশ্চয়ই। যাদের ব্যারিটোন ভয়েস, যেমন সব্যসাচীদার কথা বললেন, কাজী হ্যাঁ সব্যসাচী, হ্যাঁ হ্যাঁ আর হেমন্ত মুখোপাধ্যায় তো সাংঘাতিক ব্যাপার। তা হেমন্ত দা যখন আমাদের গান শেখাতেন বা ক্যাসেটে করে দিতেন, সেইটার আমি একটু নমুনা দেখাতে পারি আপনাদের, জাস্ট হ্যাঁ, প্লিজ প্লিজ। ওনার। শুধু তাই না, হ্যাঁ ওনার সঙ্গে যখন আমরা গান করেছি, রেকর্ডিং করেছি একসঙ্গে, অপোজিটে উনি আছেন, এইদিকে আমি আছি, তাতেও কিন্তু ওনার গলা সেরম ভাবে আমরা হ্যাঁ, কখনোই শোনা শুনতে যায় না। এটা এটা ডিফারেন্সটা অপূর্ব। ছিল। মানে আমি একটা গানের একটুখানি আপনাকে শোনালে বুঝতে পারবেন। হ্যাঁ একটাও ফুল ফুটলো না, অথচ তুমি বললে বসন্ত এসেছে। একটাও ফুল ফুটলো না, এটাই যখন মাইক্রোফোনে গাইছেন, হ্যাঁ একটাও ফুল ফুটলো না, হ্যাঁ অথচ তুমি বললে বসন্ত না, এটা একটা এসেছে। ব্যাপার আছে কিন্তু উনি কখনোই গান তোলাবার সময় সেই এক্সপ্রেশন দিয়ে গান হ্যাঁ, কখনোই তোলাতেন না। আসলে আমি একদিন বলেইছিলাম, দাদা এই গানটা আমি গাইবো, আপনি যদি একটু এক্সপ্রেশন গুলো বলে দেন, আগে তুমি গানটা তোলো, তারপর রেকর্ডিং এ বলে দেন। আচ্ছা, আপনার কি প্রথম ডুয়েট যেটা, সেটা কি গাবো আমি কি শোনাবো, না এবার অবগুণ্ঠন হলো প্রথম ডুয়েট যেটা গেয়েছিলেন? এবার অবগুণ্ঠন হলো হচ্ছে একটু আপনার বয়স। ইয়ের পুরো আমি আর হেমন্তদা একটা এলপি করেছিলাম রবীন্দ্রনাথ আচ্ছা, ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আপনার সেই প্রথম ডুয়েট গান রবীন্দ্রসঙ্গীত কোনটা? প্রথম ডুয়েট গান হেমন্তদার সঙ্গে, হুম, হেমন্তদার সঙ্গে প্রথম ডুয়েট গান এবার অবগুণ্ঠন হলো এই আচ্ছা। এলপি থেকেই গেয়েছিলাম, এবং ওইটা ছিল কি গাবো আমি কি শোনাবো, সে অনেকগুলো গান ছিল। সেখানে সেখানে আপনাদের ধরুন যে মহিলাদের একটা পিচ, একটা স্কেল, ছেলেদের হেমন্তদা যথেষ্ট চড়া স্কেলে গাইতেন, বিশেষ করে চলে যায় মরিহায় গান ফান করে যেগুলো শুনেছি, অসামান্য চড়ায় উনি উঠতে পারতেন, উদারা মুদারা তারা সহজে। সেখানে কোনো রকম সমস্যা হয়নি? এখানে এখানে আমার কোনো সমস্যা কোনোদিনই হয়নি, কারণ আমি খুব উঁচু স্কেলেই গান করেছি, আবার নিচু আচ্ছা স্কেলেও গান, হ্যাঁ, সমানভাবে করার একটা ব্যাপার থাকতো। এক একটা সিচুয়েশন দিয়ে গানের স্কেলও নির্বাচন করা হয়। তো সেই ক্ষেত্রে মোটামুটি সব স্কেলেই গান গেয়ে মানে এবার অবগুণ্ঠনের সময় গেয়েছি, কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা নেই। ওই একটা সমস্যা, ওনার গান আমি সেরকম ভাবে শুধু লিপসিং, শুধু ঠোঁট নাড়া দেখছি, উনি যে কি হ্যাঁ এক্সপ্রেশন করছেন, হ্যাঁ শোনা সেটা, যেত হ্যাঁ না। না সেটা, তার জন্য আমি বলছি আমি তো কিছু শুনতেই পারছি না। বলছি ও ঠিক পরে শুনবে, গাও না। তারপরে আম, তখন তো ওই সিস্টেম ছিল না অতটা, ওই বেশ দূরে দুজন মুখোমুখি দাঁড়িয়ে, আমি বললাম আমি মুখোমুখি না তখন তো দাঁড়িয়ে আমার, ডিজিটাল আসেনি, মানে হ্যাঁ, একসাথেই রেকর্ডিং হবে, নইলে পুরোটা প্রথম থেকে হবে। একসাথে, হ্যাঁ। তো এই চিমনিতে আমরা দুজনে একসঙ্গে পাশাপাশি, আমি বললাম, একটু কাছে দাঁড়ালে পরে তাও খানিকটা শুনতে পাবো, ওইভাবেই মানে শুনে শুনে। তবে কোনো অসুবিধেই কখনোই হয় না। হেমন্তদা এত মানে সমস্ত ব্যাপারটাকে এত সহজ করে দিতেন
যে কোনোদিনও না কোনো এটাই তো যেটা আমি প্রথমেই বললাম, যে ওনার একটা অদ্ভুত ধরনের বিনম্রতা ছিল। উনি কিন্তু ভাবছেন না শিবাজি চট্টোপাধ্যায় আমার থেকে জুনিয়র না, শিল্পী, অরুন্ধতী আমার থেকে জুনিয়র না, শিল্পী, তারা কিরম গাইবে, বাবা দেখি একটু দেখি, ওসব নয়। অগাধ কখনোই, কনফিডেন্স কখনো। আপনাদের ওপর। এবং আরেকটা জিনিস যেটা আমি বহুদিন বাদে আবিষ্কার করেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, সুবীর ঘোষের একটা কথায় ও সুরে বলে অনুষ্ঠান আছে হ্যাঁ, দূরদর্শন। হ্যাঁ, উনি যে কোনো গান যখন গান, আকার ঠোঁটটা না খুলে বলেন, গলা দিয়ে বলেন। মুছে যাওয়া দিনগুলি আমায় যে আমায় বলছেন না, না, বুকটা জোড়া কিন্তু। এবং আমার গানে স্বরলিপিতেও তাই দেখেছি, যে কোনো গান তারে বলে দিও সে যেন আসে না, অদ্ভুত একটা উনি এইখান থেকে পুরোটা উচ্চারণ করতেন। অসম্ভব পরিষ্কার উচ্চারণ, এবং এই উচ্চারণ নিয়ে শিক্ষণীয় কিন্তু কিন্তু। অনেক কথা। হ্যাঁ মানে আচ্ছা এবার আমাকে বলুন, আমি একটু গান শুনবো, আমরা তো আড্ডা মারছি, আড্ডা বললাম না যে এই অনুষ্ঠানটা একেবারেই 45 মিনিটের অনুষ্ঠান নয়। আমরা এবারে একটা আপনার কাছে এবার অবগুণ্ঠনক হলো বা কি গাবো আমি কি শোনাবো, যদি শিবাজি দা, দুজনেই করি। হ্যাঁ সেটাই বলছি, শিবাজি দা যদি গান সঙ্গে, তাহলে পরে ডুয়েটটা আমরা পাবো। এবং এটা বিকেলে ভোরের ফুলে একটা সাংঘাতিক ভাবে ব্যবহৃত হয়েছে গানটা। তব নাম লয়ে চন্দ্র তারা। হেমন্তদা মানে হেমন্তদাকে নিয়ে রিসার্চ করার মতো একজন মানে গায়ক, একেবারে সমস্ত ব্যাপার অনেক কিছু আছে, অনেক কিছু আমরা শিখে যাচ্ছি, এখনো শিখি ওনার গান শুনে। চলো দেখি। গাবো আমি কি শোনাবো আজি আনন্দ আমি, গাবো আমি কি শোনাবো আজি আনন্দ আমি, তোমার জনে এনেছি ডেকে তোমার অমৃত নামে, গাবো আমি কি শোনাবো আজি আনন্দ আচ্ছা যেটা এবারে একটু আমরা যাব, যে হেমন্ত মুখোপাধ্যায় গায়ক, হেমন্ত মুখোপাধ্যায় সুরকার, এবং ওনার গায়কী যেটা নিয়ে আপনি শিবাজিদা একটু আগে বলছিলেন। আমি দু একটা গান আমার কানে বাজে, যেমন কোনোদিন বলাকারা অত দূরে যেত কি, এই অত দূরে যেত কিটা উনি বলেন, দূরটাকে কিরকম ডিসক্রাইব করে দেন। তারপরে আরেকটা গান আছে, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। মান্নাবাবুর যেমন খুব প্রোনাউন্সড এক্সপ্রেশন, মান্নাবাবুর নাটকটা খুব প্রোনাউন্সড, হেমন্তদার যে স্বাভাবিক একটা এক্সপ্রেশন ছিল কে তুমিটা, বা বনতল ফুলে ফুলে ঢাকায় একা থাকা এত যে ব্যথা, বা ওই যে জায়গাটা আছে যে কপতের বুকে কত সুখে পাখিরা ঘুমায়, লীলাচলে বনলতা, এ কত সুখে, এই যে ছোট ছোট শব্দগুলো বার করে আনা, এটা এটা আপনারা স্টাডি করে মানে মানে কখনো কথা বলেছেন এই নিয়ে ওনার সাথে? সাংঘাতিক হ্যাঁ হ্যাঁ ভীষণ। আমরা তো মানে আমরা এই নিয়ে হেমন্তদার সঙ্গে আলোচনা করিনি, কিন্তু আমরা নিজেরা প্রতিনিয়ত স্টাডি করি যে কিভাবে হেমন্তদার গানগুলোকে তার যখন গান গাইছেন এক্সপ্রেশনটা কিভাবে দিচ্ছেন, কিভাবে কোন গানে কি করবেন, এটা নিয়ে ওনার একটা সূক্ষ্ম ভাবনা ছিল, নাহলে হতে পারে না এটা। প্রতিটি শব্দ একদম পরিষ্কার, যেমন আমায়, এই যে আমায় বলছে অথচ ঠোঁট না খুলে। আমি একটা উদাহরণ দিচ্ছি বিপ্লব দা, আপনি খেয়াল করে দেখবেন
হেমন্তদা ওগো কাজল নয়না হরিণী, যেটা উত্তম কুমারের লিপে ছিল মন নিয়ে ছবির গানটা, হুম। আপনি এখন থেকে খেয়াল করবেন যে গানটা যখন সেকেন্ড অন্তরায় যাচ্ছে লাস্ট লাইনটায়, আপনি দেখবেন উত্তম কুমার একটা স্মাইলিং ফেসে গানটা ওই জায়গাটায় করেছেন। ওটা গলায় চলে আসে। হেমন্তদা গাইছেন ওইভাবে ওই যে জায়গাটায়। এসো আমার মনের মাধুরী, এই যে মাধুরী বলেছে, হ্যাঁ, একদম হ্যাঁ, পুরো হ্যাঁ, হ্যাঁ। স্মাইলি দিয়ে বলেছে। এটা কিন্তু ওনার প্রচুর গানে আছে, বিশেষ করে উত্তম কুমারের। প্রচুর। যেমন একটা খুব ঘটনাটা আপনারা আমাকে এন্ডোর্স করতে পারবেন সত্যি কিনা, আমার শোনা কথা, যে প্রচন্ড বৃষ্টি হয়েছে, উনি দমদমে গেছেন, তবলচি ছাড়া কোনো মিউজিশিয়ান আসেনি। তো উনি বললেন যে, ওনাকে বললো আজকে রেকর্ডিং হবে না, মিউজিশিয়ান আসেনি। বললে তবলচি আসছে? বলে হ্যাঁ। তোমাদের এখানে হারমোনিয়াম আছে? বলে হ্যাঁ। তাহলে গানটা হবে, লোকে আমার গানটা শুনবে, কেউ মিউজিক শুনবে না। এবং গানটা হচ্ছে তারে বলে দিও সে যেন আসে না। ওটা দেখবেন প্রিলিউড ইন্টারলিউড সবটাই তবলা। আমার গানে স্বরলিপি লেখা রবে। আমার গানে স্বরলিপি লেখা রবে। আপনি তো জানেন যে সাপমোচন যে ছবিটা হয়েছিল, ওটা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সাথে ইন্টারভিউতে উনি বলেছিলেন যে, আমার খুব কম সময় ছিল, আমি একদিনে এসে 4খানা গান শুরু করে চলে গেছি, এবং আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে গানগুলো খুব খারাপ হয়েছে, কিন্তু কিছু করণীয় নেই, আমার রেকর্ড করতে হবে। এবং সে গান 4টে হলো ঝড় উঠেছে বাউল বাতাস, শোনো বন্ধু শোনো, বসে আছি পথ চেয়ে, এবং সুরের আকাশে তুমি জেগো সুখ তারা। এবং আমার ব্যক্তিগতভাবে বসে আছি পথ চেয়ে গানটা খুব মানে কাছের গান, জয়জয়ন্তীর আগের উপর করেছেন, ওইটা একটু শিবাজিদের কাছ থেকে শুনবো। আমি হ্যাঁ শোনাবো। আমি এই বিষয়ে এক অল্প লাইনে বলছি। সুধীর মুখার্জি ডাইরেক্টর ছিলেন ছবিটা, হ্যাঁ, হ্যাঁ, সুধীর মুখার্জি, এবং ওইটাই হচ্ছে হেমন্তদার গাওয়া উত্তম কুমারের লিপে প্রথম ছবি। প্রথম গান, কারেক্ট। হ্যাঁ। এবং সুধীর দা আমাকে গল্প করেছিলেন যে ঢাকুরিয়ার বাড়িতে আমি গিয়েছিলাম, যে এই হেমন্তদাকে উনি ঢাকুরিয়ার বাড়িতে বসে এই গানের সুর হয়, এবং প্রথম গান সুর হয়েছিল ঝড় উঠেছে বাউল বাতাস, আচ্ছা, প্রথম সুর হয়েছিল এই গানটা। এবং এই কারণেই ওনার কাছে আমার যাওয়া ছিল, যে হেমন্তদা চলে যাওয়ার পরে আমরা হেমন্তদার মূর্তির জন্য একটি অনুষ্ঠান পরপর কয়েক বছর ইন্ডোর স্টেডিয়ামে করেছিলাম, এবং সেখানে সুধীর মুখার্জিকে আমন্ত্রণ জানাবার জন্যই ওনার কাছে গিয়েছিলাম আর কি। তখন এসব কিছু গল্প, আর অত যাচ্ছি না আমি এখন, শুধু সংক্ষেপে বলে সেটাই হচ্ছে আপনার যেটা দুঃখের, যে এত ফেভারিট গান। কথা বলার আছে আপনাদের। হ্যাঁ, বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, সেথের মন বিনা সুর জানে না।
যত ভুলে যা মানে না, মানে না, বসে আছি পথছে আগুনের গায়ে। আচ্ছা, আমি এবারে হ্যাঁ বলুন। আমি বলছি যে এই বসে আছি পথে সেম সিকোয়েন্স, এরকম একটা সিকোয়েন্স ছিল চাওয়া পাওয়া ছবিতে, হ্যাঁ ছাদের ওপরে উত্তম কুমার সুচিত্রা সেন, হ্যাঁ নচিদার সুর ছিল। হ্যাঁ যদি ভাবো এ তো খেলা নয়, ভুল সে তো শুরুতে, প্রকৃতি ফুল যদি ঝরে যায়, শ্রাবণের একই রকমের সিকোয়েন্স ছিল প্রায়। একদমই তাই। আচ্ছা, আপনি তো চলচ্চিত্রে ওনার সুরে গান গেয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। অরুন্ধতী আপনি তো গেয়েছেন গান, অরুন্ধতীকে বলছি। আচ্ছা, এবং যখন চলচ্চিত্রে যে দত্তাতে গেয়েছেন বা বেহুলা লক্ষিন্দরে গেয়েছেন, যখন গানটা বেহুলা লক্ষিন্দর হেমন্ত দাস সুর ছিল না, ওটা হেমন্ত দা নয়, দত্তাটা বোধহয় হেমন্ত দাস সুর ছিল। এই দত্তার যখন তারপরে পরপর অনেক ছবি, তারপরে তো সাথী ছবি আমার মানে মানে জীবনের কি বলবো, আমার প্রথম আধুনিক গান করলাম আমি ছায়াছবিতে হেমন্ত আচ্ছা দাস নিয়ে। তারপর পরপর আরম্ভ হলো। গানটা আগে শুনিয়ে দাও। হ্যাঁ, আপনার একটু গানটা শুনবো। সাথী ছবি প্রথম আমার আধুনিক গান ছায়াছবিতে। পৃথিবীর স্বর্ণ রাগে দাঁড়িয়ে চোখের রাগে কে আমার অমন করে রাখবে, আমি হারিয়ে গেলাম সেই রাগে, ভুলে স্বর্ণ রাগে। তারপর আরেকটি গান ছিল, সেটা মান্নাদার সঙ্গে, আমার জীবনের প্রথম মান্নাদার সঙ্গে গান গাওয়া। ওটা হেমন্ত দাও গিয়েছিল। হ্যাঁ, হেমন্ত দাও গিয়েছিলেন, কিন্তু আমি গিয়েছিলাম মান্নাদার সঙ্গে। মানে আমার জীবনে শুরু হচ্ছিল ঠিক এইভাবে সমস্ত বড় বড় শিল্পীদের সঙ্গে, মানে কিংবদন্তি শিল্পী, প্রভাত প্রতিম শিল্পী। শিল্পীদের সঙ্গে কাজ করার মধ্যে দিয়ে ওটা যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রঙ ভরা দিতে দাও, আঁকবো তোমার কিছু কথা বলবো তোমার কানে কানে। এই শুরু হলো, মানে কি বলবো। তারপর আমার জীবনের একটার পর একটা গানের সব গাইবার সুযোগ পেতে আরম্ভ করলাম, এবং হেমন্ত দার সঙ্গে ঘন ঘন সাক্ষাৎ হতে শুরু করলো। তারপরেই দাদা কীর্তি ছবিতে গান করলাম। একটু চরণ শুয়ে যায়। হ্যাঁ, সামান্য একটু চলে যায়। আমার আর আমি গিয়েছিলাম হ্যাঁ
লাগলো চোখে আলো এভাবে একের পর এক অনেক একটা মজার কথা গান। বলি বিপ্লব দা, হ্যাঁ, আশীর্বাদ ছবির হচ্ছে হেমন্ত দাস সুরকার, সমস্ত অনেক গানই ছিল কিন্তু বেশি সব গানই মেয়েদের ছিল, ফিমেল সং। এটা ভালোবাসা ভালোবাসা পরেই উনি বললেন যে শিবাজি একটা গান আছে, তো স্টুডিওতে চলে এসো। আমি গেলাম, তো গানটা আমি জানি তো শেখানো হয়নি আমাকে, কি ব্যাপার তো জানতাম না। তো স্টুডিও গিয়ে যখন গানটা রিহার্সাল হচ্ছে, হেমন্তদা, অরুন্ধতী আর আমার ডুয়েট ছিল গানটা, হেমন্তদা হঠাৎ বলে উঠলো, গৌরীদা ছিল গানের লিরিক্স ছিল গৌরীদা, বলে উঠলো হঠাৎ যে আচ্ছা এই গানটায় তো আমি শিবাজির কোনো গানই দেখছি না, এই তো খালি দেখছি, বলো তো কেন, কেন বলো তো, তোমার মানে কি ছোট ছোট ডায়ালগ ছিল আমার, ডুয়েট গান না। আমার গানে স্বরলিপি লেখা রবে। ঝাড়গ্রাম আপনার অপেক্ষায়। আমার গানে স্বরলিপি লেখা রবে। গানটা ছিল গুনগুন সুরে মৌমাছি গানে ছন্দ দোলায়, বলো তো কেন, এরকম ডায়ালগ ফর্মে ছিল। হেমন্তদার মানে দেখুন এই ভালোবাসা, এই আশীর্বাদ মাত্র উপর তো মানে আমার কোটি কোটি প্রণাম। মানে কি বলবো, বললো যে এই শিবাজির তো কোনো অনুপ্রসারণই নেই, তুমি এক কাজ করো, বীরেশ চ্যাটার্জি ডিরেক্টরকে বললেন সেকেন্ড অন্তরাটা শিবাজির করে দাও, আর ফার্স্ট অন্তরায় অরুন্ধতির থাক, আর এই দুটো হ্যাঁ। জায়গায় ডুয়েট, দুটো জায়গায় ডুয়েট হয়ে করে দাও, আর ডায়ালগ দিলাম ছিল ছিল। এটা উনি করতে পারেন। তো যেটা আমাদের কাছে সবচেয়ে যেটা কষ্টের সেটা হচ্ছে যে, বললাম তো প্রথমেই যে আড্ডাটা চলতেই পারে কিন্তু সময় এমন ভাবে বাঁধা যে আমাদের আচ্ছা। এবারে একটা শেষ পর্যায়ে পৌঁছেছি। তো হ্যাঁ। কত কথা বলা হবে, আপনারা কত কথা বলবেন, দর্শক কত কথা শুনবে, সেটা আবার পরবর্তী যদি দ্বিতীয় পর্ব হয় সেই পর্বে আমরা দেখব। আমার মনে হয় যে হ্যাঁ। বহু কথা হ্যাঁ, বলার মানে অসংখ্য অসংখ্য মানে অনেক কিছু বিষয়ে আলোচনা হলোই না যেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারত। এত সময় কাটিয়েছি এত গল্প হ্যাঁ। ওনাকে নিয়ে, সেটা আমাদের সম্ভব না। জীবনের পুঁজি। সম্ভব নয়, একটা বই পুস্তক আকারে লেখার মতো অবস্থায় আছি। তা এখন আমরা শেষ করি যে গানটি দিয়ে, বিপ্লব দা, এটা হেমন্ত দা গেয়েছিলেন, লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ, এবং আমি নিজে। হেমন্ত দা যেদিন চলে গেলেন সমস্ত রাস্তাটায় শুধু এই গানটার যে লাইনটা বাজাতে বাজাতে গিয়েছিলাম, আজও সেই গান দিয়ে আমি শেষ করব। আমার গানের স্বরলিপি লেখা রবে। একদম এই এবং তিনজনের আমার ক্ষেত্রেই মনে এই হয় হেমন্ত মুখোপাধ্যায় শতবর্ষে এটাই হবে তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি। একদম। এবং আমার মনে হয় এটাতে যদি অরুন্ধতীয় গান গলা মেলান হ্যাঁ, তাহলে আমরা এটা দিয়ে অনুষ্ঠানটা আজকে শেষ করব। এক্ষুনি গলা মেলাও।
আমার গানের স্বরলিপি লেখা রবে। আমার গানের স্বরলিপি লেখা রবে। পান্থ পাখি উদন কাকলি কান পেতে তুলে শুনো, আমি যদি আর নাই আসি ফিরে, আমার গানের স্বরলিপি লেখা রবে। আমার গানের স্বরলিপি লেখা রবে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি। আজকে হেমন্ত মুখোপাধ্যায় শতবর্ষে আমরা বলি যে আজি হতে শতবর্ষ পরে কে তুমি শুনিছ গান হেমন্ত মুখোপাধ্যায়। 100 বছর কেন, আরো অনেক 100 বছর এই শিল্পী শ্রোতাদের, দর্শকদের মনের মণিকোঠায় একদম চিরস্থায়ী হয়ে দাগ কেটে রাখবে। শিবাজিদা, অরুন্ধতী ধন্যবাদ দেব না, কারণ এটা একটা শ্রদ্ধাঞ্জলি। এই শ্রদ্ধাঞ্জলিতে আপনাদের পেয়েছি, দর্শকরা অনেক কিছু গল্প পেলো এবং অনেক কিছু পেলো না। এই না পাওয়াটা থাক ছোট গল্পের মতো, যাতে ভবিষ্যতে সেই আশাটা বাকি কিছু কিছু কথা থাক বাকি। আমরা খুব আনন্দ পেয়েছি আজকের দিনে শ্রদ্ধা জানাতে পেরে ওনার সময় যারা এই কিছু আয়োজনটা বলতে করেছেন। বেঙ্গল যে আমাদের বঙ্গদর্শন থেকে, এর জন্য আমরা অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। চমৎকার কাজ করছেন বঙ্গদর্শন, এবং এই ধরনের ইতিবাচক অনুষ্ঠান আমরা পেলাম।